সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন ওরিয়েন্ট ফুড টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ট্যুরিজম এন্ড স্পোর্টস নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে যারা ডেভেলপমেন্ট করার জন্য ওতপ্রোতভাবে কাজ করছেন। অত্যন্ত তিনজন প্রিয় মানুষকে আজ আমরা কাছে পেয়েছি, চলুন তাদের সঙ্গে পরিচয় হয়ে নিই। আমার সাথে আছেন মোহাম্মদ হাসানুজ্জামান খান বাবলু, একসময় তুখোর ফুটবলার এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত এবং বর্তমান বাংলাদেশ ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ধন্যবাদ। আমার সাথে আছেন জনাব ইমতিয়াজ খান বাবলু, উপমহাসচিব বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, একই সাথে সাধারণ সম্পাদক বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন। কেমন? ধন্যবাদ। এবং আমার সাথে আছেন আব্দুর রশিদ শিকদার, সহসভাপতি বাংলাদেশ হকি ফেডারেশন, একই সাথে সাধারণ সম্পাদক উষা ক্রীড়া চক্র। কেমন আছেন? আমি প্রথমে যাব হাসানুজ্জামান খান বাবলুর কাছে। বাবলু ভাই, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ, বিশেষ করে ফুটবল নিয়ে, এবং একসময় তুখোর ফুটবলার ছিলেন। যে ফুটবলের কথা যদি মনে আসে তখন বাবলু কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আপনাদের সময়কার ফুটবল এখনকার ফুটবল কিন্তু ডেনের ডিফারেন্স। কিন্তু আমরা সেই সময়কার ফুটবলের রমরম অবস্থা কিন্তু এখন আর কিন্তু সেই খুঁজে পাচ্ছি না। কেন হাসানুজ্জামান বাবলু? আপনারা জানেন যে আমরা সেই তদানীন্তন পাকিস্তান পিরিয়ডে যখন ফুটবলের আমাদের জ্ঞান বুদ্ধি হওয়ার পরে যখন আমরা স্কুল ফুটবল যাত্রা শুরু করি, তখন আমরা পেলে সারা বিশ্বে সর্বকালের সর্বসেরা ফুটবলার হিসেবে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, ওনার ফুটবলের প্রতি আকৃষ্ট হয়েই আমার কিন্তু ফুটবলে আবির্ভাব। এবং তখন থেকে ফুটবলকে মনে প্রাণে ধ্যান ধারণায়, চিন্তা চেতনায়, বাবা মামার ইচ্ছা ছিল যে ডাক্তার, ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমার মাথার ভিতরে তো ফুটবল। আচ্ছা। এবং স্বাধীনতার পরে 1972 সালে আমি ঢাকাতে চলে আসি এবং ঢাকাতে এসে আমি গুলবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হই। আচ্ছা। এবং থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন হয়ে আমরা প্রথম বিভাগে উঠি। এবং প্রথম বিভাগে উঠেই তখন দেশ সেরা টিম ছিল ঢাকা আবাহনী ক্রীড়া চক্র। আমাদের ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি তখন আবাহনী ক্লাবের প্লেইং মেম্বার ছিলেন দেশ সেরা ফুটবলার হিসেবে। আমরা সেই আবাহনী টিমকে 1-0 গোলে হারিয়ে দিই। তো তখনকার ফুটবল যেটা ছিল, এবং তারপরে থেকে ব্রাদার্স ইউনিয়নের বাবলু হিসাবে আমি প্রতিষ্ঠিত হই। বাবলু ভাই, আমি একটু যোগ করতে চাচ্ছি, আপনাদের সময়কার কিন্তু পেশাদারিত্ব কিন্তু ছিল না। এখন পেশাদারিত্ব আসার পরেও কিন্তু আমরা কিন্তু ফুটবলের কিন্তু সেভাবে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু লক্ষ্য করছি না বাবলু। না, এটাই আমি বলতে চাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে যে আমাদের সময় আমরা যখন ফুটবল খেলতে আসছি, তখন আমাদের মাথার ভিতরেই ছিল যে আমরা পয়সার জন্য ফুটবল আসি নাই। আমরা রাস্তা দিয়ে হেঁটে যাব, মানুষ বলবে যে বাবলু যাচ্ছে, এই সম্মানের জন্যই ফুটবলে খেলতে আসছি। কিন্তু তখন কিন্তু ছিল অ্যামেচার ফুটবল। যে এখন খেলার গতি বেড়েছে, খেলার পাওয়ার বেড়েছে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্য যেটা, এইটা এখন। বাবলু ভাই, আপনার কথা শুনবো। আমি একটু ইমতিয়াজ খানের কাছে যাচ্ছি। ইমতিয়াজ খান, যেটা হচ্ছে যে বাংলাদেশের স্পোর্টস যেভাবে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল স্বাধীনতার পর থেকে, অল ওভার স্পোর্টস, কিন্তু সেভাবে কিন্তু আমরা লক্ষ্য করছি না। আপনি একই সাথে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আছেন, প্লাস হচ্ছে যে আপনার সাইক্লিং ফেডারেশন আছেন। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন ইমতিয়াজ? আপনার প্রশ্নটা অনেক গভীরে যেতে হয় এবং সুদূর প্রসারী। জনগণের বা দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি ক্রীড়াঙ্গনের কাছ থেকে, এবং ক্রীড়াঙ্গন এমন একটা জায়গা যেখান থেকে খুব সহজেই দেশকে বিশ্বে সুপরিচিত করা যায় এবং ক্রীড়ার মাধ্যমে অন্য দেশের সাথে বন্ধুত্ব হয়, বিজনেস হয়, শান্তি স্থাপন হয়। ক্রীড়ার একটা অন্যতম বাহন। বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি একজন ক্রীড়ানুরাগী ব্যক্তি। আমরা সকলেই বলি এই সরকার ক্রীড়া বান্ধব সরকার। আমরা বর্তমান সরকারের অধীনে আমরা চেষ্টা করে যাচ্ছি, নিরলস চেষ্টা করে যাচ্ছি, এবং তার কিছু প্রতিফলিত হচ্ছে। আপনার কথা শুনবো, চেষ্টার কথা। আমি একটু আব্দুর রশিদ শিকদারের কাছে যাচ্ছি। রশিদ ভাই, দীর্ঘদিন ধরে একজন সংগঠক হিসেবে আছেন এবং বাংলাদেশের স্পোর্টসকে ডেভেলপমেন্ট করার জন্য ওতপ্রোতভাবে কাজ করছেন। বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে, তার সাথে কিন্তু হকিও কিন্তু আমরা দেখছি যে বেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপর কিছু ল্যাকিংস আছে আমাদের। বর্তমানে আপনি কি ভাবছেন হকি নিয়ে, যে ডেভেলপমেন্ট করার জন্য? দেখেন, এখানে হকি যে ইভেন্টটা আমাদের, সেটা অ্যাকচুয়ালি অনেক ব্যয়বহুল ইভেন্ট। আচ্ছা। আগে যেভাবে হকি আমরা আয়োজন করতে পেরেছি, এখন কিন্তু সেভাবে পারা যায় না। আচ্ছা। বিশেষ করে বাংলাদেশের হকির কথা যদি আমি বলি, হকির কাজ হচ্ছে অনেকভাবে কাজ হচ্ছে। যেরকম আমরা কিছুদিন আগে স্কুল হকি করলাম, এই প্রথম প্রায় 100-র উপরে স্কুল নিয়ে আমরা করেছি, এবং আমরা 4টা বিভাগীয় শহরে আমরা করতে পারছি। আচ্ছা। এবং এই আমাদের গত এশিয়া কাপে আমাদের রেজাল্ট খারাপ ছিল, এই এশিয়ান গেমস কিন্তু আমরা কোয়ালিফাইং রাউন্ডে চ্যাম্পিয়ন হলাম, বাংলাদেশ অপরাজিত।
এখন যে ডিফারেন্সটা আমি এই জন্য বলবো যে আমরা কাজ আমাদের হচ্ছে, কিন্তু আসলে কাজগুলো যেভাবে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ বা পৃথিবীর অন্য অন্য দেশের সাথে তাল মিলে হচ্ছে কিনা। আজকে হকি খেলা কিন্তু অ্যাস্ট্রোড্রপে হয়, আগের মতন কিন্তু আমরা গ্রাসে কিন্তু হকি খেলতে পারি। একসময় আমাদের ইন্ডিয়া, পাকিস্তান তারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, অলিম্পিক চ্যাম্পিয়ন, আজকে কিন্তু তাদেরকেও ঘাম ঝরে দিতেছে, ইউরোপিয়ানদের কাছে চলে যাচ্ছে হকি। আপনি যদি আমাদের বাংলাদেশের কথা বলেন, এখানে আমাদের শুধুমাত্র বিকেএসপি এবং ঢাকা মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম, এর বাইরে কিন্তু আমাদের কোনো টার্ফ নাই। এবং একসময় আমরা পুরনো ঢাকার থেকে আমরা হকি প্লেয়ার পাইছি, আমরা ফরিদপুর থেকে পাইছি, রাজশাহী থেকে পাইছি, কিন্তু এখন কিন্তু ন্যাশনাল টিম যদি আপনি ধরতে যান আমরা অনেকটাই মানে 80% প্রায় বিকেএসপি নির্ভর হয়ে গেছি। কারণটা হচ্ছে বিকেএসপিতে যে ছেলেগুলো থাকে তারা সবসময় অ্যাস্ট্রোড্রপে খেলে, আর আমরা কিন্তু এই বিভাগীয় শহরে কিন্তু এখন পর্যন্ত অ্যাস্ট্রোড্রপ করতে পারি না। আপনি ইন্ডিয়াতেও যদি যান সেখানে প্রায় 100-র মতন অ্যাস্ট্রোড্রপ হয়ে গেছে, এবং ম্যাক্সিমাম স্কুলগুলোতে, কলেজগুলোতে সেখানে অ্যাস্ট্রোড্রপ। এই একটা দিক ছাড়া বাদ বাকি যে সমস্ত দিকগুলো আছে হকিতে এখন ব্যাপক কাজ হচ্ছে। আমি একটু বাবলু ভাইয়ের কাছে যাচ্ছি। বাবলু ভাই, বাংলাদেশের ফুটবলের বর্তমান যে অবস্থা, আসলে এই অবস্থা থেকে আমাদের উত্তরণের পথ কি যদি বলেন? কারণ ফুটবল কিন্তু এখনো কিন্তু মানুষের কিন্তু প্রাণের খেলা, কিন্তু বাঙালির কিন্তু কি করা দরকার আসলে? না, এটা আমি আপনাকে ঠিক এভাবে বলতে চাই জিনিসটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের ফুটবল নিয়ে অনেকেই বলে যে বাংলাদেশের ফুটবলের মান নিচের দিকে চলে গেছে। অনেকে কথা বলে যে গোল্লায় গেছে বাংলাদেশের ফুটবল। না, এই কথাটার সঙ্গে আমি একমত না। এই কারণেই, তার কারণ আমি বাংলাদেশের ফুটবলে প্রত্যেক দিন মাঠে থাকার একজন নিয়মিত সদস্য। হ্যাঁ হ্যাঁ, আমরা বেশ ভালো করে জানি। আপনি এখনো বিকেলে প্র্যাকটিস করেন নিজে। এক্স্যাক্টলি। তো ফুটবলে যেটা হয়েছে, কয়েকদিন আগেই আপনি জানেন আমরা স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট করেছি, এবং এটার ফাইনাল খেলাতে প্রায় 15,000 দর্শক কিন্তু হয়েছিল। ফুটবল বাঙালি রক্তের খেলা, কিন্তু দর্শক হচ্ছে না ওই পরিমাণ। সেটার কারণটা হচ্ছে যে এখন মিডিয়াতে, যেমন গত পরশুদিন রাত্রিবেলা মিডিয়াতে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের খেলা মানুষ দেখেছে। যারা ওই খেলা দেখেছে তারা ঢাকা স্টেডিয়ামে এসে অপেক্ষাকৃত মানে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের তুলনায় নিম্নমানের খেলা তো তারা দেখতে আসবে না। এটা কিন্তু মিডিয়ার কিন্তু একটা, আমাদের সময় যেটা ছিল যে মিডিয়ার কোনো এরকম কোনো বিশ্ব ফুটবলে কিন্তু মিডিয়ায় আমরা এরকম ফুটবল খেলা দেখতে পারতাম না। বাবলু ভাই যে কথা বলতেছে, আমরা একসময় খেলা দেখতে যেতাম যে আজকে সালাম মুর্শিদি খেলবে, সালাম মুর্শিদি মনে হয় আজকে আসলাম ভাই খেলতেছে, তারা মনে ওই বাদল রায়ের গোলটা মনে সে ওভারটেক করতেছে, সে মনে হাইস্ট স্কোর হয়ে যেতেছে। এই যে একটা প্রেশার ছিল, মানে একটা আগ্রহ ছিল মানুষের, সালাউদ্দিন ভাই খেলা দেখতে যাওয়া, সালাম মুর্শিদির খেলা দেখতে যাওয়া, বাদল রায়ের খেলা দেখতে যাওয়া, এই আজকে সেই কত দলগত খেলা, ব্যক্তিগত নৈপুণ্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গত পরশুদিনের খেলায় সবচেয়ে দামি ফুটবলার সে কিন্তু রিয়াল মাদ্রিদকে একক প্রচেষ্টায় বলটাকে মিডফিল্ডের এই পার থেকে টান দিয়ে নিয়ে যে একলা গোল করে আসছে। রিয়াল মাদ্রিদ ওইভাবে জিতে গেছে। বিষয় হচ্ছে জেলা পর্যায়ে কিন্তু কোচ এবং রেফারির কিন্তু যথেষ্ট অভাব রয়েছে বলে আমরা শুনে আসছি। কিন্তু আমি এই প্রসঙ্গে একটু বলতে চাচ্ছি, যে বাবলু ভাইয়ের সাথে যোগ করতে চাচ্ছি, যে আমরা লক্ষ্য করছি ইদানিং বেশ কয়েক বছর ধরে জেলার লিগগুলা, যে জেলার যে ফুটবল লিগ, জেলার ক্রীড়া সংস্থাগুলা যেটা আয়োজন করতো, হচ্ছে কিন্তু জেলা লিগ বেশ কয়েক বছর ধরে হয়নি। না হওয়ার কারণে জেলা থেকে, আসলে তো মূলত প্লেয়ার আসে জেলা থেকে, ফুটবল খেলোয়াড়রা আসে সব জেলা থেকে। মানে যাদেরই আপনি প্রতিষ্ঠিত বড় বড় খেলোয়াড় আছে বাংলাদেশের, বেশিরভাগ তাদের রুট কিন্তু জেলা থেকে আসছে। বাবলু ভাই বললেন একটু আগে যে উনিও জেলা থেকে ঢাকা এসেছেন, বাদল ভাইও জেলা থেকে আসছেন, সবাই জেলা থেকে, বিভিন্ন জেলা থেকে। টুটু ভাই কুষ্টিয়া জেলায় ছিলেন, ওখান থেকে এসছেন, আসলাম আসছেন, চুন্নু ভাই আসছেন নারায়ণগঞ্জ জেলা থেকে। তো আমরা লক্ষ্য করেছিলাম লাস্ট 4-5 বছর ধরে জেলায় লিগ হয়নি, ইদানিং জেলায় লিগ শুরু হয়েছে। ইদানিং জেলা লিগ শুরু হওয়ার কারণে এটা একটা ভালো লক্ষণ, এবং আমরা মনে করছি জেলা লিগটা যদি কন্টিনিউ হয়, বাবলু ভাই যদি কন্টিনিউ রাখেন, তাহলে আমরা আবার এরকম ইন্ডিভিজুয়াল স্কিল আপনি তো ধরেন এখানে মানে বিভিন্ন ক্রীড়া সংস্থার নেতৃত্বে আপনি আছেন, ফোরামের সাথে আছেন। একটা জিনিস কিন্তু আমাদের মানে করা উচিত সবার, ধরেন আমাদের এই জেলাতে যে খেলাগুলো হয় বা উপজেলা ভিত্তিক যে খেলাগুলো হয় সেটাকে নিয়মিত আয়োজন করা, পাশাপাশি ওই সমস্ত উপজেলায় যেগুলো স্কুল আছে, কলেজ আছে,
একটা স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, রাইট, ওখানে এখন দেখা যায় স্কুল বা মাদ্রাসা বা কলেজগুলোতে সেখানে কি হয় বাৎসরিক একটা ওই একদিনের একটা প্রোগ্রাম করে দায়সারা গোছানো দায়সারা গোছানো। দায়সারা করছেন। কিন্তু সেখানে কিন্তু আপনার ছেলে মেয়েদের কাছ থেকে ছাত্রছাত্রীদের কাছ থেকে কিন্তু মানে ফি নেওয়া হয় ইয়ারলি, আচ্ছা আচ্ছা, যে ক্রিয়া বাবদ এত টাকা, এই মিলাদ বাবদ এত টাকা। সুন্দর কথা বলছে আসলে। এই জায়গাগুলোতে জেলা ক্রীড়া সংস্থা যারা আছেন হ্যাঁ হ্যাঁ তাদেরকে তারা যদি সেখানে এই ভূমিকাটা নেন, যে আসলে উপজেলা যে কমিটিগুলো থাকে, বিশেষ করে খেলাধুলা ক্রীড়া কমিটিগুলো থাকে। ভাই আমরা এই কথাগুলো শুনবো, কিন্তু তার আগে আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ওরিয়ন ফুড টাইম স্পোর্টসের ছোট্ট একটা বিরতিতে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওরিয়ন ফুড টাইম স্পোর্টসের সাথে আছেন অত্যন্ত তিনজন প্রিয় মানুষ। জনাবে আব্দুর রশিদ শিকদার, আপনি যেটা বলছিলেন যে জেলা ক্রীড়া সংস্থা আরো বড় ভূমিকা পালন করতে হবে, তাদেরকে খোঁজ খবর নেওয়া, নিয়মিত মনিটরিং করা, এবং তারা এই প্রোগ্রামগুলো হচ্ছে কিনা বিভিন্ন জায়গায়। কারণ ফুটবলের জন্য একটা খুব ভালো জিনিস, মনিটরিং করতে হবে জেলা থেকে। ফুটবলের জন্য কিন্তু একটা ভালো জিনিস সরকার নিজে করে দিচ্ছে, যেরকম আপনার যে বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাইমারি স্কুলের যে টুর্নামেন্টটা, এখন সেটা গভর্নমেন্ট করতেছে। প্রত্যেকটা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা আপনার চেয়ারম্যান বা স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দরা যেটা আয়োজন করতেছেন সরকারের নির্দেশনা মোতাবেক। সেখানে যদি ফুটবল ফেডারেশন তারা যদি একটা নিয়মিত মনিটরিং রাখে, তারা যদি ওই খেলাগুলো দেখে, বা এক একটা উপজেলায় তাদের ওই সংস্থা থেকে যদি লোক নিয়োগ করে, ওখান থেকে কিছু ছেলে পেলে যদি তারা নিতে পারে, মানে আপনি আমরা যে ট্যালেন্ট হান্ট গুলো পাচ্ছি সেগুলো বড় কাজটা কিন্তু গভর্নমেন্ট করে দিচ্ছে, এই গভর্নমেন্ট কিন্তু করে দিচ্ছে। এখানে আমি অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি জেনে থাকবেন কিনা জানি না, সেটা হচ্ছে যে আমাদের ফুটবলে এক সময় ছিল যে ফুটবল সহ যত খেলাধুলাই ছিল সব কিন্তু জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে ছিল। কিন্তু এই গত মানে 2টা টার্ম ধরে, অর্থাৎ গত 8 বছর ধরে আমাদের ফিফার থেকে একটা প্রেসক্রিপশন অনুযায়ী আমাদেরকে জেলা ক্রীড়া সংস্থা থেকে আলাদা করে দেওয়া, সেটাকে নাম দেওয়া হয় জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং জেলা ক্রীড়া সংস্থা এই দুইটার সঙ্গে এখন একটা দ্বন্দ্ব চলছে। সুতরাং আমি মনে করি যে এই জায়গাটার একটা সমাধান, নির্বাচন আসলে তো জেলা ক্রীড়া সংস্থাতে প্রতিনিধি হয়, তখন তো তারা আপনাদের উপরে আমাদের উপর কর্তৃত্বটা চালায়। হ্যাঁ, কিন্তু আমাদের ফুটবলে কিন্তু জেলা ক্রীড়া সংস্থার কোনো প্রতিনিধি আসার কোনো সুযোগ নেই। আমাদের জেলা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে প্রতিনিধি আসে ইলেকশনের সময়। এখন এই প্রত্যেকটা জেলাতেই ডিএফএ গুলো যেটা, তারা ঠিক ওইভাবে অ্যাক্টিভ না। আমি মনে করি যে এইটা যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে এসে আমরা যদি আগের ফরম্যাটে ফেরত যেতে পারি, তাহলে আমাদের ফুটবল আবার নিজস্ব গতিতে তার। এই প্রসঙ্গে আমি বাবলু ভাইয়ের সাথে যোগ করতে চাই যে আমি তো প্রথমেই বলেছি বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার, আর ফুটবল আমাদের বাঙালিদের রক্তে অস্থিতে মজ্জায় মিশে আছে। সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী অনুধাবন করেছেন এবং বর্তমান ফুটবল ফেডারেশনের একজন নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট এবং অল্প কিছুদিন আগেও যিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন আরিফ খান জয়, তাকে আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আই ফিল প্রাউড দ্যাট হি ইজ মাই স্টুডেন্ট, হি ওয়াজ মাই স্টুডেন্ট। আমিও তার নির্বাচনের জন্য গিয়েছিলাম টুটুল ভাই এবং বাবলু ভাইয়ের সাথে নেত্রকোনায়। তো এখন উনি নির্বাচিত হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে উপমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমাদের স্বাভাবিকভাবে প্রত্যাশা ফুটবলের এই যে অবস্থা, যে কথাটা আমরা আলোচনা করছি, এর থেকে খুব তাড়াতাড়ি আমরা উত্তরণ আশা করবো। তার মাধ্যমে আমরা আশা করবো, কারণ সে সবকিছু অবগত আছেন উনি, এবং উনি চিন্তাও করছেন এবং একটু সেটেল হতে সময় লাগবে, তারপরে উনি কর্মসূচি গ্রহণ করবেন কিভাবে এর থেকে উত্তরণ করা যায়, এবং আমরা আশা করবো খুব তাড়াতাড়ি। এটা পাশাপাশি শুধু ফুটবলার ছিল বলে না, সে সবচেয়ে বড় কথা হলো সে আমাদের ক্রীড়া পরিবারের লোক, ক্রীড়া জগতের লোক, সমস্ত কিছু তার নখদর্পণে আছে। সে বাংলাদেশের ফুটবলের অধিনায়ক করেছে এবং বাংলাদেশে দীর্ঘদিন এক নামে সবাই তাকে চিনে অ্যাজ এ ফুটবলার। এবং যিনি ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন উনি একজন অভিজ্ঞ ব্যক্তি এবং তিনবার জাতীয় সংসদ সদস্য, এবং উনিও ইতিমধ্যেই ক্রীড়াঙ্গনের সাথে উনি মিশে গেছেন। এবং আমরা আশা করছি উনি প্রবলেমগুলো আলোচনাও হয়েছে, এগুলো খুব তাড়াতাড়ি এগুলো আইডেন্টিফাই করে। স্বাধীনতা ফুটবলটা যদি আপনি যেয়ে থাকেন, আপনি দেখবেন আমরা কিন্তু কোনো প্রচার প্রসারে যাই নাই, কিন্তু 15,000 দর্শক কিন্তু এই ফাইনাল খেলাতে, এটা যদি আবাহনী মোহামেডান ফাইনাল খেলা হতো আর শেখ জামাল মোহামেডান যদি ফাইনাল খেলা হতো, তাহলে কিন্তু আপনি গ্যালারিতে জায়গা দিতে পারতেন না। এখানে ইমতিয়াজ ভাই দুজন মন্ত্রী
মন্ত্রী মহোদয়ের কথা বলছেন, বিশেষ করে আমাদের আরিফ আরিফ খান জয়, জয়, সে তো আমাদের নিজস্ব একদম আমাদের ঘরের মানুষ। আমাদের এই প্রবীণ শিকদার কিন্তু একজন তাই না? স্পোর্টস আমাদের আমি আমার হকির কথা বলবো। হকিতে এখন ফেডারেশন পর্যায়ে থেকে যে কাজ হচ্ছে, ধরেন এখানে স্পন্সরের আমাদের খুব অভাব ছিল, কিন্তু আমরা সেই জিনিসটা এখন কিন্তু আমরা হকিতে বেশ ভালো পৃষ্ঠপোষক অনেক আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের স্পন্সর এখন আছে। হকি নির্বাচন হয়ে যাওয়ার পরে যে কমিটিটা হয়েছে, অ্যাকচুয়ালি এটা খুব ডাইনামিক কমিটি। ফেডারেশন তার কমিটি তার নিজের উদ্যোগে তার স্পন্সররা কদ্দুর করতে হবে। আজকে যদি আমাকে আমার সব দিকে আগাইতেছে কিন্তু আমার মাঠ যদি আমার না থাকে, আমার অ্যাস্ট্রোটার্ফ যদি না থাকে, হ্যাঁ আজকে ভারত যদি 100 অ্যাস্ট্রোটার্ফ করবে, আপনি তো আমার 10টা ব্যবস্থা করতে পারবেন। তা না হলে প্রতিযোগিতা আমরা থাকতে পারবো না, টিকতে পারবো না। এই জন্য অন্তপক্ষে সরকারিভাবে আমাদের এই বিভাগীয় শহরগুলোতে অন্তপক্ষে আমাদের অ্যাস্ট্রোটার্ফ ব্যবস্থা যদি করা হয়, বাংলাদেশের ছেলেরা মানে হকিতে আগের অতীতের যে রেজাল্ট ছিল সেখানে ফিরে আসতে পারে, এবং সমস্ত ক্ষেত্রেই ছেলেরা যদি আমরা যদি ব্যবস্থা করে দিতে পারি, আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা। আমি একটু বাবলু ভাইয়ের কাছে যাচ্ছি। বাবলু ভাই, মানে সংগঠক যে বলতে, যেটা আজকে 3 জনই আমরা সংগঠক আপনাদেরকে আমরা কাছে পেয়েছি, যে এখন কিন্তু অনেক বড় সংগঠকের কিন্তু এবং ভালো সংগঠক কিন্তু আমরা অনেক ল্যাকিংস পাচ্ছি। আপনারা একসময় যখন মাঠে ময়দানে কিন্তু খেলার জন্য মাঠে ময়দানে পরে থাকতেন আপনারা, কিন্তু এখন কিন্তু সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি না। এবং ক্রীড়াঙ্গনও কিন্তু যে মানে সঠিকভাবে কিন্তু যেখানে যাকে বসানো দরকার ঠিকভাবে কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু আমরা অনেকে যে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে কিন্তু তারা কিন্তু এসে ক্রীড়াঙ্গন দখল করে রাখছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো আপনার বলার অপেক্ষা রাখে না। আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। সেটা হচ্ছে যে ক্রীড়াঙ্গনটা হচ্ছে একটা পবিত্র জায়গা, যেটা রাজনীতি সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে। এটাকে যতটা রাজনীতি মুক্ত রাখা যায়, তার কারণ এই ক্রীড়াঙ্গনটা এরা জাতিকে রিপ্রেজেন্ট করে। আমরা মোহনা টিভির মাধ্যমে আমি এই জিনিসটাকে আমি আমার দেশের সরকারকে এবং ক্রীড়ামন্ত্রী, প্রতিমন্ত্রী সহ প্রাইম মিনিস্টার ওনার ফাদারের সাথে আমি হাত মিলানোর সৌভাগ্য হয়েছে। 1975 সালে যখন আমরা প্রথম মার্দেকা টুর্নামেন্টে যাই, তখন উনার বাসাতে উনি আমাদের সঙ্গে করমর্দন করেছেন এবং আমাদেরকে আশীর্বাদ করেছিলেন। সুতরাং আমি ওনার কাছে অনুরোধ রাখবো যে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার জন্য অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকবে, তারা মাথায় থাকবে, কিন্তু শেখ জামাল ক্লাব আপনি জানেন যে গত 3 বছর ধরে তারা প্রফেশনাল লিগে আত্মপ্রকাশ করেছে। তাদের কিন্তু টিম ছিল সেকেন্ড ডিভিশনে। মঞ্জুর কাদের সাহেব প্রেসিডেন্ট, আপনি জানেন যে গত 3 বছর ধরে তারা চ্যাম্পিয়নশিপ ফাইট দিচ্ছে। দেশ সেরা টিম করে তারা তাদের সংগঠক হিসাবে, যেহেতু তিনি একজন খেলোয়াড় ছিলেন এক সময় এবং আবাহনী ক্লাবের সাথে রিলেটেড ছিলেন, এবং আজকে শেখ জামালকে উনি হ্যান্ডেল করতে যায়, শেখ জামালকে দেশ সেরা টিম হিসাবে উনি অলরেডি এস্টাবলিশ করে ফেলেছেন। সুতরাং পাশাপাশি যে কম্পিটিশনগুলো আসছে, যেমন শেখ রাসেল টিম, তারাও কিন্তু এখন চ্যাম্পিয়ন টিম করছে। গতবার তারা ট্রিপল চ্যাম্পিয়ন। মোহামেডান, আবাহনী এখন কিন্তু তারা কিন্তু আগে যেটা ছিল যে একচ্ছত্র অধিপত্য রাজত্ব, এখন কিন্তু ওই জায়গায় কিন্তু এই যে কম্পিটিশনটা চলে আসছে, এটা আমি মনে করি যে এই ধরনের সাংগঠনিক দক্ষতা যোগ্যতা নিয়ে যদি ক্রীড়াঙ্গনের লোকেরা যদি ক্রীড়াঙ্গনে আসে এবং তারা যদি এটা, তবে পাশাপাশি একটা জিনিস আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে স্পন্সর ছাড়া দুনিয়াতে কোনো দেশই কোনো সময় কোনো ক্রীড়াকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। আমাদের স্পন্সরের আমি ভাইয়ের সঙ্গে একমত যে যদি স্পন্সর পাওয়া যায়, আমরা যদি খেলাধুলা পাই, তাহলে স্পোর্টসকে আরো বেশি ডেভেলপমেন্ট করা যায়। এবং দুঃখের সঙ্গে এই কথাটাও বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে স্পন্সররা তাৎক্ষণিকভাবে আপনার স্পন্সরে এগিয়ে আসে কোন সমস্ত খেলাতে। যেমন আমাদের দেশে মেসি আসছিল ম্যাচ খেলতে আর্জেন্টিনা ভার্সেস নাইজেরিয়া, ওখানে কিন্তু আমাদের 30 থেকে 35 কোটি টাকা কিন্তু একদিনের জন্য খরচ করতে হয়েছে। কিন্তু স্পন্সররা ওই টাকাটা আমাদের ডেভেলপমেন্টের জন্য, যে ঠিক আছে 10 বছর ধরে এই টাকাটা একটা ডেভেলপমেন্ট প্রজেক্টে কিংবা একাডেমিক ইয়াতে এই খরচ করে এখান থেকে পাইপলাইনে প্লেয়ারগুলোকে বের করে, যে যারা পৃষ্ঠপোষকতা করছে তারা এই ধরনের জিনিসগুলোতে এগিয়ে আসবে, আপনারা যারা ডেভেলপমেন্টের জন্য। আপনি সর্বশেষ যদি আমাদের একটু আশার বাণী শোনান ফুটবল নিয়ে, আর কি ছোট্ট কথা 30 সেকেন্ডে। ফুটবল নিয়ে আসার কথা হচ্ছে যে ফুটবল বাঙালির রক্ত কথা, আমাকে বাবুল ভাই যেটা আপনাকে বলছে, ফুটবল বাঙালির রক্তের খেলা। সুতরাং আমাদের দেশের ফুটবলের যে জিনিসটা এখন প্রয়োজন, সেটা হচ্ছে যে আমাদের একটা লং টার্ম একটা প্রোগ্রাম নিতে হবে, টার্গেট নিয়ে, যে এই টার্মে এই টার্গেট অনুযায়ী আমরা এই জায়গায় পৌঁছাবো। সুতরাং সেইভাবে যদি এগোনো যায়, তাহলে আমি তো জানি যে বাঙালির রক্তের ভিতরে ফুটবল এবং ন্যাচারাল ট্যালেন্ট বাঙালির ভিতরে যেটা আছে এই সাবকন্টিনেন্টের কোথাও নাই। আমরা বেশ আশাবাদী। ইমতিয়াজ ভাই, আপনি যদি আমাদেরকে একটু আশার বাণী শোনান বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে। অ্যাকচুয়ালি সমস্ত ফেডারেশনগুলোকে নিয়ে কাজ করি। হকি, দাবা,
তাইকোয়ান্দো, আর্চারি, শুটিং, অন্যান্য যেগুলো আছে অন্যান্য আর কি। হ্যাঁ, খেলাগুলা, হ্যাঁ, হ্যাঁ। তাদের সাইক্লিং, তাদের বাস্কেটবল, কয়েকদিন আগে হয়ে গেল আমরা চ্যাম্পিয়ন হলাম। তো এই খেলাগুলা আগের চেয়ে অনেক ভালো অবস্থানে ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। আমি কারণ এটা হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতা অবশ্যই এর ভিতরে আছে, এর পিছনে আছে, এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় দুজনই আমাদের সাথে অত্যন্ত আন্তরিক। আমাদের সাথে উনি প্রতি সপ্তাহে প্রায় বসেন এবং এগুলো নিয়ে আলোচনা করেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানই করেন বলা যায়। এবং আমরা আশা করছি, আমি একজন ব্যক্তিগতভাবে আমি খুবই অপটিমিস্ট, খুব এগিয়ে যাবে, খুব দ্রুতই এগিয়ে যাবে। আমি সর্বশেষ সকলের সহযোগিতায়। আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে যে আমি গত লাস্ট 4-5টা কমিটিতে থেকে আছি আমি হকি ফেডারেশনের সাথে। হকি ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আমরা বেশ আশাবাদী, হকির জন্য অনেক কাজ চলতেছে অনেক করছে। আমরা বেশ আশাবাদী। হাসানুজ্জামান বাবলু এবং ইমতিয়াজ খান এবং হচ্ছে যে আব্দুর রশিদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। মোহনা টিভিকেও আমাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে বলছি, অনুষ্ঠান সম্পর্কে এবং খেলাধুলা সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা বিশ্ববাসীকে। খেলাধুলা করুন, টাইম স্পোর্টস অনুষ্ঠান দেখুন, আর মোহনার সঙ্গে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকতে হবে সবাইকে। আল্লাহ হাফেজ।